আসসালামু আলাইকুম। সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুনরায় আবার আপনাদের মাঝে আসলাম কিছু আবারও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। সেটা হলো সানাতরিয়া 2020। আসলে আমি এটাকে বলবো না এটা সানাতরিয়া, এটা হলো emersione di rapporto di lavoro irregolare, অতএব এর অর্থ অনিয়মিত অনিয়মিত কাজ, যারা অনিয়মিত কাজ করছেন তাদের নিয়মিতভাবে তাদেরকে রেগুলার করা, জাস্ট এইটাই। এই ক্ষেত্রে আমাদের শুধু স্ট্রানিয়েরি এদেরকে বলা হয় নাই, এখানে উভয়কে বলা হয়েছে, সিয়া ইতালিয়ানি, সিয়া চিত্তাদিনি ইতালিয়ানি, সিয়া চিত্তাদিনি স্ট্রানিয়েরি। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্রানিয়েদের বিশেষ একটা ভান্তাজ্য, যেমন এই এমারসিওনে দি রাপ্পোর্তো লাভোরো ইররেগুলারে, এই ক্ষেত্রে আমাদের যারা অবৈধ আছেন তারা ডেফিনেটলি আপনারা ডকুমেন্টারি হতে যাচ্ছেন, মানে লিগেল হতে যাচ্ছেন। তো আমি আগের ভিডিওটাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলাম, তো সেটা ছিল কাল্পনিক, মানে ইপথেসি মানে যেটা হইতে পারে। আর আজকের এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব এটা মানে কাল্পনিক না, যেটা বাস্তব মানে হইতে যাইতেছে, হচ্ছে, সেইটার ব্যাপারে বলবো। কারণ আপনারা জানেন যে গতকালকে গ্যাজেট বের হয়েছে, অফিসিয়ালি গ্যাজেট বের হয়েছে। তো আমাদের মাঝখানে সর্বশেষে আমাদের নতুন কোনো সুবিধা আমরা উপভোগ করতে যাইতেছি। তো আমাদের এই গেজেটের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের ইন্টারেস্ট বেশি, সেটা হলো যেটা আমরা বলি যেটা আমরা সানাতরিয়া, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এখন আলোচনা হলো যেই এর আগের যেই ইটা ছিল, হ্যাঁ, সেটা ছিল মানে 110, মানে আর্টিকেল 110 কিন্তু এখন এটা হয়েছে আর্টিকেল 103, আর্টিকেল 103। এখন আমি আপনাদের যে emersione di rapporti di lavoro irregolare আর্টিকেল 103 এর ভিতরে কি কি সুবিধা অসুবিধা আছে সেই সব বিষয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব। চেষ্টা করব যতটুক সম্ভব এর ভিতরে আপনাদের মাঝে উপস্থাপন করার। হ্যাঁ, এটা প্রায় অনেক বড়, লম্বা, 1 2 3 4 5 প্রায় 6 পৃষ্ঠা। এতে অনুচ্ছেদ আছে 1 থেকে 26 পর্যন্ত। সবগুলো তো বিশ্লেষণ করা সম্ভব না, আর যেগুলো বিশ্লেষণ করলে অনেক লম্বা হয়ে যাবে। সেই সময়ও আমার মাঝেও নাই, আপনাদের মাঝেও নাই শোনার মতন সময়। তো যাই হোক, এখন আলোচনাটা আমি শুরু করি। আগের ভিডিওতে আমি প্রথমে বলছিলাম যে কারা কারা অংশগ্রহণ করতে পারবে। যারা ইতালিতে 8ই মার্চের আগে এখানে উপস্থিত ছিলেন, যাদের অলরেডি ফটো সিনিয়ালাতি, মানে যাদের ফিঙ্গার আছে, যারা এখানে মূলত কথা যারা এখানে এজেল মারছেন, হ্যাঁ, এজেলে অধীনে আশ্রয় নিয়েছেন, যারা একটা প্রমাণ আছে যে আপনি এখানে ছিলেন 8ই মার্চের আগে, যারা এখানে আছেন দীর্ঘ 10 বছর ধরে, 15 বছর ধরে, কিন্তু কেউ কখনো এজেল মারেনও নাই, পুলিশ স্টেশন জানাও নাই, তারা জানতে পারে না, কোনো প্রকার সুযোগও নাই, তারা এই সুবিধার থেকে এই সুবিধা ভোগ করতে পারবেন না। আর যারা এই দেশে কাজ করছিলেন বিগত যেমন এখানে বলা হয়েছে 31 অক্টোবর 2019 সালের আগে যারা কাজ করছিলেন, কৃষিকাজে যারা ছিলেন, এটা প্রমাণস্বরূপ আপনাদের দেখাইতে হবে। হ্যাঁ, যেমন এখানে বলছে antecedentemente al 31 ottobre 2019, comprovata secondo le modalità di cui alla comma 16। হ্যাঁ,
তো আপনাদের প্রমাণ দেখাইতে হবে যে আপনারা 31 অক্টোবর 2019 সালের আগে, হ্যাঁ, এই সমস্ত কাজের সাথে জড়িত ছিলেন। এই সমস্ত মানে কোন সমস্ত, এরকম যেমন আগ্রিকালতুরা, আলেভামেন্তো, আগ্রিকালতুরা মানে কৃষিকাজ, আলেভামেন্তো ফার্ম যেমন গরুর ফার্ম, মুরগির ফার্ম, মাছ, হ্যাঁ, এবং ইত্যাদি। হ্যাঁ, জাস্ট এক প্রকার এগ্রিকালচার যেটা আমরা বলি এক কথায়। এরপরে আছে যেমন assistenza alla persona per se stessi o per componenti alla propria famiglia, ancorché non conviventi, affetti dalla patologia o handicap che ne limitino autosufficienza। হ্যাঁ, যেটা এখানে বি নম্বর বলছে, যে সমস্ত ডোমেস্টিক কাজ এখানে কোনো লোক যেমন অসুস্থ, আপনি নিজে না, অন্য কেউ অসুস্থ, কিন্তু আপনাদের প্রপ্রিয় মানে একদম ফ্যামিলির কেউ না, হ্যাঁ, per componente della famiglia propria no, হ্যাঁ, নন কনভিভেন্টি মানে আপনি একত্রে থাকেন না, মানে একত্রে বসবাস করেন না, ঠিক আছে। অন্য কোথাও মানে যদি কোনো ব্যক্তি খুব গ্রাভে পাথোলজি, মানে খুব গুরুতর অসুস্থ, তার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, সহায়ক দরকার, ঠিক আছে। তো যাক, এক কথা ডোমেস্টিক কাজ, বাসাবাড়ির, যেমন বাসাবাড়ির যেই কোনো কাজ হোক, সেটা হোক বাচ্চা পালন করা বা হোক কোনো বৃদ্ধ লোকদের পালন করা, হোক বাসা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বা কারো বাসা আপনার দেখভাল করা ইত্যাদি, এইসব ক্ষেত্রে বলা হয়। এবং লাবোরো ডোমেস্টিকো সোস্টেনো al bisogno familiari, হ্যাঁ, যেমন কোনো ফ্যামিলিতে আপনার প্রয়োজন, সেটা হইতে পারে যেমন কোনো ফ্যামিলিতে বাজার করার দরকার, আপনি বাজার করে দেন, ওটা একটা প্রয়োজন। যাক, এই সমস্ত খাতে যারা কাজ করছেন, আগে যে কাজ করছেন, তার একটা প্রমাণস্বরূপ উপস্থাপন করতে হবে। হ্যাঁ, তারপরে উপস্থাপন করতে সেটা আপনি পারবেন, যেমন মালিক পক্ষের থেকেও মালিকও করতে পারবে, অথবা আপনার নিজে, ঠিক আছে, আপনি নিজে দুটোটা উপস্থাপন করতে পারবেন। এরপরে যেখানে আমি বলবো কখন থেকে, সেটা আমি আগের ভিডিওতে বলছি, 1 জুন থেকে 15 জুলাই পর্যন্ত আপনারা আবেদনগুলো উপস্থাপন করতে পারবেন। হ্যাঁ, আবেদনগুলো উপস্থাপন করতে পারবেন আপনারা, কিন্তু অপেক্ষা করতে হবে যে আপনাদের কিছু ফর্ম বের হবে, ঠিক আছে, কিছু ফর্ম বের হবে। con le modalità stabilite del ministro, সকল মন্ত্রীরা একত্রিত হয়ে, মন্ত্রীরা বলতে যেমন মিনিস্টার del interno, মিনিস্টার dell'economia, মিনিস্টার del lavoro, delle politiche sociali, হ্যাঁ, এবং এইসব তারা কিছু ফর্ম তৈরি করবে, ঠিক আছে, যে ওই ফর্মগুলো আমাদের মাঝখানে উপস্থাপন করবে 10 দিনের ভিতরেই। ওই ফর্মগুলোর মাধ্যমে আপনারা এখানে আবেদন উপস্থাপন করতে পারবেন। কোথায় কোথাও আবেদন উপস্থাপন করতে হবে, প্রথমটা বললো হলো যখন এতে বলা হয়েছে ইমসে, তো ইমসে উপস্থাপন করতে পারো লাবোরাটোরি ইতালিয়ানি অথবা per i cittadini di uno stato del membro Unione Europea, হ্যাঁ, যে ইটালিয়ানরা অথবা ইউরোপের ভিতর যারা আছে, ইউনিয়ন ইউরোপের যারা আছে, হ্যাঁ, তারা ইমসে উপস্থাপন করবে, কিন্তু ওটা আমাদের প্রয়োজন নাই, আমাদের ফলো করতে হবে বি al sportello unico per immigrazione, মানে আমরা এক কথা বলতে পারি যে আমরা এটা উপস্থাপন করব অফিসিও ইমিগ্রাজিওনে। হ্যাঁ, অফিসিও ইমিগ্রাজিওনে এটা আমরা উপস্থাপন করলে দোমানদাররা অটোমেটিকলি ওইখান থেকেই তারা বইলা দিবে, পরবর্তীতে আপনার কস্তুরা চলে যাবে, তখন আপনাকে ওরা সৌজন্য দিবে। হ্যাঁ, এরপরে যেটা সৌজন্য, কি ধরনের সৌজন্য আপনাদের মাঝে উপস্থাপন করবে, সৌজন্যগুলো প্রথম ধাপেই, যেমন সেটা যদি মালিক পক্ষের হোক আর লাবোরাটোরি স্টেসো, হ্যাঁ, মালিক পক্ষ যদি আপনার এখানে কিছু নিয়মকানুন আছে, ঠিক আছে, তো সেটা আগের ভিডিওতে বলছিলাম যে মালিক পক্ষ যদি আপনার দোমানদার উপস্থাপন করতে যায়, তাহলে তার ওখানে যে একটা সাংশনে, হ্যাঁ, আপনি সাংশনে বলতে পারেন বা একটা পেমেন্ট বলতে পারেন, 400 ইউরো আগে ছিল, কিন্তু এখন বর্তমানে ওটা চেঞ্জ হয়ে 400 ইউরো নাগাদ এখন এসেছে 500 ইউরো। হ্যাঁ, 500 ইউরো এখন এটা ভেরসারে করতে হবে, পেমেন্ট করতে হবে, যদি মালিক আপনার এটার দোমানদে উপস্থাপন করে। আর যদি লাবোরাটোরি স্টেসো, হ্যাঁ, যদি সে দোমানদারটা করে, তাহলে তার এখানে 130 euro, il contributo a pari 130 euro,
130 আপনার এখানে উপস্থাপন করতে হবে। এই হলো মূলত যেই আপনার কস্টগুলা, যেই টাকাটা আপনার খরচ হইতেছে এই সুবিধা নেওয়ার জন্য। এরপরে কারা কারা এখানে এই সৌজন্য গ্রহণ করতে মানে সুবিধা ভোগ করতে পারবে না, যদি কোনো শ্রমিকের মালিক তাদের যদি কোনো আগে কোনো পেনাল কেস থাকে, হ্যাঁ পেনাল কেস থাকে, হ্যাঁ যেটা 444 আর্টিকেল ধারায় 444 ধারায় যদি কোনো পেনাল কেস থাকে, মার্ডার কেস থাকে বা বড় ধরনের কোনো মামলা থাকে, তাহলে সেই সুবিধা শ্রমিক ভোগ করতে পারবে না। তারপরে আমি বলবো আপনি তো জানবেন না যে আপনার মালিক কি কেস আছে না আছে, আপনি আবেদন করে দিবেন, ঠিক আছে। এরপরে এটা হলো যদি কোনো ব্যক্তি এরকম আরও ধরনের যেমন মামলা থাকতে পারে, যেমন ওখানে ওইটা শুধু এইটাই বলা হয় নাই, যেমন আরও বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অবৈধ কোনো কাজ, যেমন অবৈধভাবে এই দেশে লোক আনে বা অবৈধভাবে কোনো কাউকে দিয়া প্রস্টিটিউশন করায়, ঠিক আছে। প্রস্টিটিউশন মানে বলতে তো আপনারা বোঝেনি, ঠিক আছে। এরকম ধরনের ইললিগেল অবৈধভাবে কাজ করার পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, হ্যাঁ সেটা আর্টিকেল 600 কডিসি পেনালে। এরপরে যেমন বি intermediazione di illecita sfruttamento del lavoro ai sensi dell'articolo 12। যদি কোনো ব্যক্তি এরকম ধরনের কোনো মামলাকে অভিযুক্ত করা হয় যে sfruttamento del lavoro, যদি কোনো শ্রমিককে সে ঠকাইতে বলতে যেমন নির্যাতন করছে, বিভিন্নভাবে সে এক প্রকারের মামলায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, ল্যাবরেটরি কোনো শ্রমিক তার বিরুদ্ধে মামলা করছে, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, ওই ব্যক্তিও যদি আপনার এই দোমান্দা করে, যেমন আপনার মালিক যদি হয়ে থাকে, তাহলে উনি আপনার এই সুবিধা ভোগ করতে পারবেন না। এখন আরেকটা আলোচনায় আমি আসতেছি পরবর্তীতে। এরপরে আলোচনা করব যে শ্রমিক কে করতে পারবে না। Non sono ammessi alle procedure previste dai commi 1 e 2 del presente articolo cittadini stranieri। এই শব্দের লাইনটার অর্থ হলো তাদেরকে অনুমতি দেয় না, হ্যাঁ, যেটা 1 এবং 2 নাম্বার ঠিক অনুচ্ছেদের যেসব বিদেশিদের, যাদের বিরুদ্ধে nei confronti dei quali sia stato emesso un provvedimento di espulsione ai sensi dell'articolo 13। এটা বলবো যে সমস্ত ব্যক্তিরা ফৈলাদি বিয়া, এখানে ফৈলাদি বিয়া সাধারণ ফৈলাদি বিয়ার কথা এখানে বলা হয় না, যে সমস্ত ব্যক্তিরা ফৈলাদি বিয়া যেমন কোনো ক্রাইম, এখানে এদেশে শুধু অবৈধভাবে থাকাটা এটাকে ক্রাইম বলা হয় না, হ্যাঁ এটা ক্রাইম, কিন্তু ওটা সাধারণ ক্ষমায় দেখা যায়। কিন্তু যারা ক্রাইম করছে, যেমন হইতে পারে সেটা কোনো ড্রাগ পাচার, সেটা হইতে পারে কোনো মারামারি কোনো কেস, বা যদি কাউকে টেরোরিস্ট হিসাবে আখ্যায়িত করা হয়, হ্যাঁ আদার্স অন্য কারণে, হ্যাঁ দোষী সাব্যস্ত করে কাউকে যদি ফৈলাদি বিয়া দেওয়া হয়, তারা এই ডিক্লারের অংশগ্রহণ করতে পারবে না। যারা শুধু সাধারণত এই দেশে অবৈধ থাকার কারণে আপনাকে ফুলে দিয়ে বিয়া দিছে, ঠিক আছে, আপনারা এই সুবিধা ভোগ করতে পারবেন। অবশ্যই আপনারা দোমান্দা করবেন, যদি আপনাদের মালিক থাকে, হ্যাঁ অবশ্যই দোমান্দা করবেন, এখানে কোনো প্রকার সমস্যা নাই। এবং ওই সমস্ত শ্রমিকরা এখানকার সুবিধা ভোগ করতে পারবে না যারা ইউরোপ ইউনিয়নের ভিতরে অন্য কোনো দেশে তাদেরকে যদি সেনিয়ালারে করে রাখছে, মানে সেনিয়ালারে করছে, এলার দেশে যেমন আপনি হইতে পারে গ্রিস, জার্মান, ফ্রান্স, স্পেন, অন্য কান্ট্রি, ইউরোপ ইউনিয়নের ভিতরে অন্য কান্ট্রি, ওই সমস্ত দেশগুলো আপনাকে সিগন্যাল দিয়ে দিছে, অতএব মানে ওই সমস্ত দেশ থেকে আপনাকে ফৈলাদি বিয়া দিয়ে দিছে, এই সমস্ত টেরোরিস্ট হিসেবে বা অন্যান্য মামলা ক্রাইম যুক্ত যেসব ইগুলো আছে, এগুলোর কারণে আপনাকে ফৈলাদি বিয়া দিছে, তারাও এই যে লেজ্জে আসছে, এই লেজ্জে তারা অংশগ্রহণ করতে পারবে না।
যাই হোক, এখানে আরও অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো আমি যে সমস্ত আলোচনাগুলো আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সেই সমস্ত নিয়ে আলোচনা চেষ্টা করলাম, এবং আশা করি যথেষ্ট আপনাদের মাঝে আলোচনা করতে পারছি। হ্যাঁ, এর বেশি আলোচনা আর করা সম্ভব না। তো এখন আমি কিছু নিজের থেকে আরও কিছু আমার অনেক প্রশ্নের অ্যান্সার রয়ে গেছে। সেটা হলো যে আমাকে অনেকেই বলছেন যে কেউ কি লাগারে থাইকা, মানে সেন্ট্রো দি অ্যাকুয়েলিয়েন্সা থাইকা নাকি এই আইন বা এই সুবিধা ভোগ করতে পারবে না। তো এই কথাটা বলবো আমি যে ঠিক না। হ্যাঁ, এখানে এই সমস্ত এই পেপারটার ভিতরে এরকম আসে নাই যে আপনি সেন্ট্রো দি অ্যাকুয়েলিয়েন্সা থাকলে, মানে লাগারে থাকলে আপনি এই আইনের আওতায় সুবিধা ভোগ করতে পারবেন না। কথাটা মানে সত্য না, কথাটা সত্য না। আমার কাছে এখনও ওই পেপারগুলোর ভিতরে ওরকম ধরনের কোনো কথা উল্লেখ করেন। অবশ্যই সবাই আপনারা সুবিধা ভোগ করতে পারবেন, অবশ্যই আপনারা দোমান্দা করবেন। তো আমি আপনাদের এখানে আরেকটা বিশেষ আরেকটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু এই সুবিধার অধিকাংশই সুবিধা ভোগ করতে যাইতেছেন যারা বিশেষ করে এদেশে রাজনৈতিক অধীনে আশ্রয় নিচ্ছেন, মানে যেটা আমরা বলি পলিটিক্যাল আশ্রয় নিচ্ছেন। তো আমি মনে করি অনেকেরই হয়তো বা সামনে কমিশন হবে, অনেকেরই হয়তো এখন ট্রাইব্যুনালে রিকোর্সও চলতেছে, ঠিক আছে। তো আপনাদের যে রিকোর্সও চলতেছে, আপনার রিকোর্সও রানিং রাখবেন এবং এটা চলবে। কখনই ওটার প্রতি আপনারা এরকম না যে আপনাদের এই রিকোর্সও রিফিউটারে কইরা আপনার এই সুবিধা ধরতে হবে। হ্যাঁ, আপনাদের রিকোর্সও কন্টিনিউ থাকবে, সমস্যা নাই। যদি আপনার এর মাধ্যমে কাগজ হয়ে যায় আলহামদুলিল্লাহ, হ্যাঁ, পরবর্তীতে ইচ্ছা করলে আপনি ঋণ অনুসারে করতে পারবেন। কিন্তু এখন এই মুহূর্তে ওইটা নিয়ে কোনো চিন্তা ভাবনা মাথা ঘামানোর প্রয়োজন নাই, ঠিক আছে। আপনি এখন এই সুবিধা ভোগ করেন, এবং এখানে হয়তো দেখা যায় অনেকের বিভিন্ন প্রবলেমের কারণে অনেকের কাগজ নাও হইতে পারে। সেটা হইতে পারে নিজের কোনো সমস্যার কারণে, হইতে পারে তার মালিক পক্ষের কোনো সমস্যার কারণে, হয়তো বা তার মালিক পুলিত না, বা তার মালিকের কোনো সমস্যা রয়ে গেছে, যে কারণে হয়তো দেখা যায় তার হবে না। হ্যাঁ, তো পরবর্তীতে যদি আপনার ওই আপিলটা থাকে, তাহলে দেখা যায় আপিলটার ভিতরে কিছু একটা আশা করা যায়, এবং আমি এটা আশা করি অনেকের আপিলের মাধ্যমেই ইনশাল্লাহ অনেকের পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আশা রাখি। যাই হোক, আমি আজকের এই ভিডিওটা যথেষ্ট অনেক লম্বাই হয়েছে। আসলে এটার যে মানে এই যে ডিক্লারটা আসছে, এটার আলোচনা করতে হলে হ্যাঁ এত সময় লাগে যে ভিডিওটা আমার মনে হয় না যে 2 ঘন্টা দিলেও আপনার শেষ হইব, ঠিক আছে। 2 ঘন্টার পরেও আপনার আরও অনেক কিছু জানাশোনা থাইকা যায়। যাই হোক, আমি অবশ্যই যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, এবং চেষ্টা করব সেই আপনাদের কমেন্টসের অ্যান্সার করার। হ্যাঁ, এবং যদি অতিরিক্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আবার আরেকটা ভিডিও আপনাদের মাঝখানে দেব। তো আমি আশা করি ইনশাল্লাহ এখন আপনাদের মাঝে ভিডিও খুব ঘন ঘনই আপনাদের কাছে ভিডিও দেওয়া হবে। হ্যাঁ, কারণ অবশ্যই কিছু না কিছু প্রবলেম অনেকেই সম্মুখীন হবে। তো সেই প্রবলেমগুলো সলভ করার জন্যই আমি মাঝে মধ্যে আপনাদের কাছে কিছু ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। যাই হোক, তো আপনাদেরকে আবার পুনরায় ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।